প্রিয় ছাত্রছাত্রীরা, বিএম কোচিং সেন্টারে তোমাদের স্বাগত। তোমরা যারা এবছর নতুন সিসিএফ কোর্সে ফার্স্ট সেমিস্টারে ভর্তি হয়েছো, তোমরা জানো যে তোমাদের AEC কম্পালসারি ইংলিশ, যেটা আর্টস, কমার্স এবং সায়েন্স সবাইকেই করতে হবে, সেটা জানা গেছে ইউনিভার্সিটির তরফ থেকে MCQতে পরীক্ষা হবে। অর্থাৎ 25খানা কোয়েশ্চেন দিয়ে দেবে 2 নম্বর করে। সেই 25টা প্রশ্নের MCQ অপশান দিয়ে দেবে এবং সেখানে তোমাদের সঠিক উত্তরটা নির্ধারণ করতে হবে। তোমাদের MCQ করার জন্য সবার প্রথমে যেটা প্রয়োজন সেটা হলো ভালো করে টেক্সট পড়া। ইতিমধ্যে আমি আউট অফ বিজনেস, হোয়ার দ্য মাইন্ড ইজ উইদাউট ফিয়ার, ব্রেক এগুলোর ওপরে অলরেডি আমি ভিডিও বানিয়ে দিয়েছি লাইন বাই লাইন অ্যানালাইসিসে। আজকের আমি আই হ্যাভ এ ড্রিমের, যেহেতু পুরোটা করতে গেলে আমার অনেকটা লেন্দি ভিডিও হয়ে যাবে, সেহেতু আমি একটু ছোট করে পার্টে ভাগ করে দিলাম। তো এইটার ওপরে ফার্স্ট পার্টে আমি পড়াবো এবং ফার্স্ট পার্ট পড়ানোর সময় তোমরা স্কিপ করবে না। আমি ফার্স্ট পার্ট পড়ানোর সময় সেখান থেকে কী MCQ হতে পারে সেটা নিয়েও আলোচনা করব। হ্যাঁ, সেখানে তোমরা বুঝতে পারবে তোমাদের কীরকমভাবে পড়াশোনা করতে হবে এবং ওই রিডিংটাই যদি তুমি ভালো করে পড়ো, তুমি কিন্তু সমস্ত MCQর উত্তর দিতে পারবে। তোমরা জানো যে তোমাদের 3টে কবিতা এবং 3টে গদ্য তোমাদের পড়তে হবে। 3টে গদ্যর মধ্যে আমি অলরেডি বললাম যে আউট অফ বিজনেসের আমার ফুল 3টে পার্টে পুরো সিলেবাস, মানে পুরো গল্পটাকেই আমার অ্যানালাইসিস করা আছে। তো আজকের আমরা আই হ্যাভ এ ড্রিমটা করাবো, অ্যানালাইসিস করাবো, বেঙ্গলি অ্যানালাইসিস লাইন বাই লাইন, প্লাস বেঙ্গলি ওয়ার্ড মিনিং বলে দেবো। তোমরা খাতা পেন নিয়েই বসবে, ওয়ার্ড মিনিংগুলো লিখে নেবে। আর অবশ্যই পুরো ভিডিওটাকে দেখবে, স্কিপ করবে না, তাহলে কিন্তু গুরুত্বপূর্ণ যে প্রশ্নগুলো আছে সেগুলো তোমরা কিন্তু বুঝতে পারবে না। যদি তোমরা আজকের আমার চ্যানেল নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো, কারণ পার্ট 2টার জন্য পার্ট 2, পার্ট 3 বা পার্ট 2তেই আমি হয়তো কমপ্লিট করে দেবো, যেহেতু পরীক্ষাটা বেশি বাকি নেই। অবশ্যই লাইক করো এবং বন্ধুদের মধ্যে শেয়ার করে দাও। আর যদি কোনো প্রশ্নের উত্তরের প্রয়োজন হয় তাহলে এই নাম্বারে ফোন করো। আমরা তাহলে আজকে শুরু করি, চলো ইন্ট্রোডাকশান দিয়ে। ইন্ট্রোডাকশান থেকে প্রচুর প্রশ্ন আসতে পারে, এটা মনে রেখো। আর আমি যে বাংলা মানেগুলো বলে দিচ্ছি অবশ্যই সেগুলো লিখে নাও, কারণ লিখে নিলে কিন্তু তোমাদেরই আদতে সুবিধা হবে। আর আরেকটা জিনিস বলে রাখি, একটু ট্রিপস দিয়ে রাখি, যে এই বিষয়গুলো সম্পর্কে বোঝো এবং বোঝাও। যদি সামনে কেউ থাকে তাকে বোঝাও, অথবা বন্ধুরা একসাথে যখন পড়বে তখন একে অপরকে বোঝাও, অথবা তোমরা যখন আয়নার সামনে দাঁড়িয়ে পড়ো একটু, তাহলে তোমার প্রতিচ্ছবিকে বোঝাও। তাহলে কী হবে, তুমি যখন বোঝাতে পারছো, লাইন বাই লাইন ওয়ার্ড মিনিংগুলো তোমরা পেরে যাচ্ছ, যেরকম ধরনের প্রশ্ন আসুক না কেন তোমরা উত্তর দিতে পারবে। এছাড়াও যদি কীরকমভাবে টাইপ অফ কোয়েশ্চেন আসতে পারে, হ্যাঁ, বা কোয়েশ্চেন অ্যান্সার যদি তোমরা চাও, তাহলে অবশ্যই আমাকে ফোন করো, বা ওই যে নাম্বারটা আমার দেওয়া আছে সেই নাম্বারে আমাকে মেসেজ করো, আমি PDF-এর মাধ্যমে নোটস পাঠিয়ে দেবো। তো চলো আমরা শুরু করি আজকে তাহলে বিষয়টা। মার্টিন লুথার কিং জুনিয়র 1929 to 1968 ওয়াজ অ্যান আমেরিকান ক্লিয়ার্জিম্যান। মার্টিন লুথার কিং জুনিয়র ছিলেন একজন আমেরিকান পাদ্রী বা যাজক। ক্লিয়ার্জিম্যান মানে পাদ্রী বা যাজক, লিখে রাখো। তিনি জন্মগ্রহণ করেছিলেন 1929 সালে, মৃত্যুবরণ করেছিলেন 1968 সালে। হি ওয়াজ অলসো অ্যান অ্যাক্টিভিটিস্ট। তিনি একজন ছিলেন কর্মী এবং আ লিডার অফ আফ্রিকান আমেরিকান সিভিল রাইটস মুভমেন্ট। তিনি এছাড়াও তার সঙ্গে সঙ্গে ছিলেন একজন নেতা। কোথাকার না, আফ্রিকার আমেরিকানদের যে নাগরিক অধিকার নিয়ে যে লড়াই চলছিল তার। হি ইউজ দ্য নন ভায়োলেন্স মেথড। তিনি ব্যবহার করেছিলেন অহিংস পদ্ধতি অফ মুভমেন্টস অ্যালং দ্য লাইন্স অফ মহাত্মা গান্ধীর মতো, অ্যান্ড বিকাম আ প্রমিনেন্ট ব্ল্যাক লিডার অফ দ্য USA। এবং পরবর্তীকালে তিনি একজন যোগ্য কৃষ্ণাঙ্গ নেতা তৈরি হয়েছিলেন যুক্তরাষ্ট্রের। তিনি প্রভাবিত করেছিলেন, ওয়াজ অলসো মার্কড ইভেন আউটসাইড দ্য USA মানে যুক্তরাষ্ট্রের বাইরেও তিনি তার প্রভাব বিস্তার করতে সক্ষম হয়েছিলেন। হি ওয়াজ অ্যাসাসিনেটেড ইন 1968। তাকে হত্যা করা হয় 1968 সালে। হি ওয়াজ অ্যাওয়ার্ডেড দ্য নোবেল প্রাইজ ফর পিস ইন দ্য ইয়ার অফ 1964। তিনি নোবেল প্রাইজ পেয়েছিলেন শান্তির বাণী প্রচার করার জন্য 1964 সালে। আই হ্যাভ এ ড্রিম ওয়াজ আ স্পিচ ডেলিভার্ড বাই মার্টিন লুথার কিং জুনিয়র। বলছে আমার একটা স্বপ্ন আছে, এই স্পিচটাই, বক্তব্যটা ডেলিভার্ড অর্থাৎ বলেছিলেন বা ভাষণ দিয়েছিলেন মার্টিন লুথার কিং জুনিয়র অন August 28, 1963 from the Lincoln Memorial during the March of Washington for Job and Freedom। তিনি কাজ এবং স্বাধীনতার জন্য
লিঙ্কনের মেমোরিয়াল থেকে মার্চ মাসে ওয়াশিংটনে যেটি অবস্থিত সেখান থেকেই বক্তৃতাটি দিয়েছিলেন। তারপরে দেখো বলছে কিং ডেলিভার্ড দিস স্পিচ ইন দ্য প্রিসেন্স অফ 2 লাখ সিভিল রাইটস সাপোর্টার্স। কিং যখন ডেলিভার অর্থাৎ ভাষণ দিচ্ছেন তখন সেখানে উপস্থিত ছিলেন 2 লক্ষ সিভিল রাইট অর্থাৎ যারা এই নাগরিক অধিকারের যারা কর্মী ছিল বা যারা সাপোর্টার অর্থাৎ সাপোর্টার বলতে বোঝায় সমর্থক ছিল তারা সেখানে উপস্থিত হয়েছিল। তো এই গেল তোমার ইন্ট্রোডাকশন। এখান থেকে দেখো এরকম ধরনের প্রশ্ন আসতে পারে। মার্টিন লুথার কিং জুনিয়র ডেলিভার্ড হিজ স্পিচ ওয়াশিংটন অন, তোমার ডেটগুলো দিয়ে দিল কোনটা হবে। দিতে পারে হি ওয়াজ দ্য ডেলিভার্ড দ্য নোবেল প্রাইজ ফর, ঠিক আছে, বা হি ওয়াজ অন দ্য নোবেল প্রাইজ ইন দ্য ইয়ার অফ, ইত্যাদি ইত্যাদি এরমভাবে তোমাদের প্রশ্ন দিতে পারে। তাহলে আমি বোঝাতে পারলাম যে কিভাবে তোমাদের এটা পড়তে হবে এবং কিভাবে তোমাদের প্রশ্ন আসবে। প্রশ্ন কিন্তু তোমরা যদি তৈরি করতে না পারো এই কম টাইমের মধ্যে তাহলে আমার সঙ্গে চলো শুরু করছি আমাদের টেক্সটে দেখো কি বলেছে। 5 score year ago, a great American in whose symbolic shadow we stand signed the Emancipation Proclamation. বলছে 5 স্কোর বছর আগে একজন মহান আমেরিকান যার প্রতীকী ছায়ায় আমরা আজ দাঁড়িয়ে আছি মুক্তির ঘোষণায় তিনি স্বাক্ষর করেছিলেন। ঠিক আছে, ইমেনসিপেশন প্রোক্লেমেশন মানে মুক্তির ঘোষণায় স্বাক্ষর করা। দ্য মোমেন্টাস ডিক্রি came as a great beacon light of hope to millions of Negro self who had been scared in the flames of withering injustice. এই গুরুত্বপূর্ণ আদেশটি লক্ষ লক্ষ নিগ্রো কৃতদাসদের জন্য আশার আলো হিসাবে এসেছিল। কাদের কাছে? না যারা ক্ষয়প্রাপ্ত অন্যায় শিখায় নিমজ্জিত ছিল, যাদের এই ইনজাস্টিস অর্থাৎ অন্যায় যাদেরকে জর্জরিত করে রেখেছিল তাদের কাছে এই কথাটা বা এই মুক্তির ঘোষণা যেন আলো, আশার আলো নিয়ে এসেছিল। হোপ অফ লাইট অফ হোপ মানে আশার আলো। It came as a joyous daybreak to end the long night of captivity. এটি তাদের কাছে বন্দিদশার দীর্ঘ রাতের অবসান ঘটানোর জন্য একটি আনন্দের প্রভাত হিসাবে এসেছিল। বাট 100 years later, কিন্তু 100 বছর পরেও we must face the tragic fact that the Negro is still not free. 100 বছর পরেও এখনো নিগ্রোরা মুক্ত নয়। 100 years later, the life of the Negro is still sadly crippled by the menaces of segregation and the chains of discrimination. মানে এটা বলতে চাইছে 100 বছর পরেও নিগ্রোদের জীবন এখনো বিচ্ছিন্নতার কায়দায়, বিচ্ছিন্নতা অর্থাৎ যে তোমাদের বলেছে এটা ক্রিপলড, বিচ্ছিন্নতার কায়দায়, সেগারেশন, কায়দায় এবং বৈষম্যের শৃঙ্খলে দুঃখজনকভাবে পঙ্গু হয়েছিল। বৈষম্যের শৃঙ্খলে দুঃখজনকভাবে পঙ্গু হয়ে, এখানে সেগ্রিগেশন মানে পৃথকীকরণ, ডিসক্রিমিনেশন মানে বৈষম্য। ঠিক আছে, এরপরে বলছি 100 years later, the Negro lives on lonely island of poverty in the midst of the vast ocean, the material prosperity. বলছে 100 বছর পরেও নিগ্রোরা বস্তুত সমৃদ্ধির বিশাল সমুদ্রের মাঝে দারিদ্র্যের এক নিঃসঙ্গ দ্বীপে যেন বসবাস করছে। 100 years later, Negro is still linguist মানে হচ্ছে নিস্তেজ, linguist in the corners of American society and finds himself an exile in this own land. অর্থাৎ এখানে তোমরা বলতে পারো 100 বছর পরে নিগ্রোরা এখনো আমেরিকান সমাজের কোণে স্তব্ধ হয়ে আছে এবং নিজেকে তার নিজের দেশে নির্বাসিত বলে মনে হচ্ছে। So we have come here today, dramatist and applying condition.
তাই আজকের আমার মনে হচ্ছে লেখক বলছেন আমরা যেন এখানে একটি এসেছি লজ্জাজনক অবস্থায় নাটকীয়তা করতে। আমরা অনেক ভাষণ দিই, যে ভাষণে অনেক কিছু পূর্ণ করার চেষ্টা করি, কিন্তু আজকের 100 বছর কেটে গিয়েও আমাদের কিন্তু যার জন্য স্বাধীনতা, সেই স্বাধীনতা যে মানুষগুলোর জন্য, তারা কিন্তু যে তিমির সে তিমিরেই পড়ে আছে। আর আজকের আমরা এসেছি তার নাটকীয় একটা নাটকীয় একটা ঘটনা পরিবেশন করতে, আর কিছুই নয়। আমরা মৌখিক বলতে পারি, কাজে কিন্তু আমরা সেটা কিছুই করে উঠতে পারিনি নিগ্রোদের জন্য। তো এখান থেকে দেখো প্রশ্ন আসতে পারে, নিগ্রো ইজ আ গ্রেটেড হি ইজ ড্যাশড রাইট। কিসের জন্য নিগ্রোরা যুদ্ধ করছিল, রাইট করছিল? সিটিজেনশিপ, এটা হতে পারে। আর একটা প্রশ্ন আগে এর থেকে দিতে পারে, মার্টিন লুথার কিং জুনিয়র বিলং টু, কোথায় জন্মগ্রহণ, মানে কোথাকার মানুষ ছিলেন? তো এরকম দিতে পারে, মার্টিন লুথার কিং জুনিয়র ওয়াজ এ, সেটাও দিতে পারে। তো এরকমভাবে তোমাদের প্রশ্ন আসতে পারে, ঠিক আছে? চলো এবার তারপরে, ইন এ সেন্স উই হ্যাভ কাম টু আওয়ার নেশনস ক্যাপিটাল টু ক্যাশ ইজ চেক, সরি এ চেক। কিন্তু এক অর্থে আমরা আমাদের দেশের রাজধানীতে এসেছি একটা চেক নগদ করতে। when the architects of our republic wrote the magnificent word of the constitution and the declaration in independence, they were signing an promissory note to which every American was to fall. সবটা পড়ি, একেবারে মানেটা বলছি। This note was the promise that all men would the guardian the unable rights of life, liberty and the pursuit of happiness. অর্থাৎ এখানে দেখো, এখানে যেটা বলছে, এই নোটটি একটি প্রতিশ্রুতি ছিল যে সমস্ত পুরুষ জীবনে স্বাধীন এবং সুখের অন্বেষণের অপরিবর্তনীয় অধিকারের নিশ্চয়তা দেওয়া হবে। তারপরে যেটা বলছে দেখো, it is obvious to today that America defaulted on this promissory note insofar as her citizens of color are concerned. এখানে বলছে এটা স্পষ্ট যে আমেরিকা তার রঙের নাগরিকদের উদ্বিগ্ন হিসাবে এই প্রতিশ্রুতি নোটে ডিফল্ট করেছে। Instead of honoring this scared obligation, বলছে এখানে বলছে America has given the Negro people a bad check, a check which has come back marked insufficient funds। এই অবধি আগে বলি। এখানে বলছে এই পবিত্র দায়িত্বকে সম্মান না করে আমেরিকা নিগ্রো জনগণকে খারাপ চেক দিয়েছে, একটি চেক যা অপ্রতুল্য তহবিল চিহ্নিত করে ফিরে এসেছে। তারপরে কি বলছে, বাট উই রিফিউজ টু বিলিভ দ্যাট দেয়ার অ্যাজ এ ইনসাফিসিয়েন্ট ফান্ডস ইন গ্রেট ভোল্টস অফ অপরচুনিটি অফ দিস নেশনস। তারপরে কি বলছে, কিন্তু আমরা বিশ্বাস করতে রাজি নই যে এই জাতির সুযোগের বিশাল ভাণ্ডারে পর্যাপ্ত তহবিল নেই, আছে তাও দেওয়া হয়নি। সো উই হ্যাভ রিচেস অফ ফ্রিডম অ্যান্ড দ্য সিকিউরিটি অফ জাস্টিস। তারপরে কি বলছে, যে তাই আমরা এই চেকটি নগদ করতে এসেছি, একটি চেক যা আমাদের স্বাধীনতার সম্পদ, ন্যায় বিচার, নিরাপত্তার দাবিতে। উই হ্যাভ অলসো কাম টু হলবেট স্পট দ্য রিমাইন্ড আমেরিকান টু অফ দ্য ফিয়ার্স আর্জেন্সি অফ নাও। আমরাও এই পবিত্র স্থানে এসেছি আমেরিকাকে এখানকার তীব্র জরুরিতার কথা মনে করিয়ে দিতে। দিস ইজ নো টাইম অফ engage in the luxury of the cooling off or to take the
tranquilling dark of the guardianism। বলছে এই বদ্ধ শীতল বিলাসিতা নিযুক্ত বা নিতে কোনো সময় ক্রমান্বয়ে শান্তি প্রদায়ক ওষুধ হিসাবে। হ্যাঁ, তারপর বলছে নাও ইজ দ্য টাইম টু মেক রিয়েল প্রমিস অফ ডেমোক্রেসি। গণতন্ত্রের প্রতিশ্রুতি বাস্তবায়নের এখনই সময়। নাও ইজ দ্য টাইম অফ রাইস অফ ফ্রম দ্য dark and desolate valley of segregation to the sunlit path of the racial justice। বলছে এখন সময় এসেছে বিচ্ছিন্নতার অন্ধকার ও জনশূন্য উপত্যকা থেকে জাতিগত ন্যায় বিচারের সূর্যালোকিত পথে ওঠার। একটু আমার দেখতে অসুবিধা হচ্ছে বলে আমার পড়াটা একটু অসুবিধা হচ্ছে। নাও ইজ দ্য টাইম অফ লিফট আওয়ার নেশনস ফ্রম দ্য কুইক স্ট্যান্ড অফ রিসাইল ইনজাস্টিস টু দ্য সলিড রক অফ ব্রোথারহুড। তারপরে কি বলছে যে এখন সময় আমাদের জাতিকে জাতিগত অবিচারে দ্রুত বলি থেকে ভ্রাতৃত্বের শক্ত পাথরে তোলার। এবং আজকের যে লাস্ট প্যারাটা পার্ট 1-এর সেটা পড়িয়ে দিই। ইট উড বি ফার্টাইল ফর দ্য নেশনস টু ওভারলুক দ্য আর্জেন্সি অফ দ্য মোমেন্ট অ্যান্ড দ্য আন্ডারএস্টিমেট দ্য ডিটারমিনেশন অফ দ্য নিগ্রো। বলছে এর জরুরিতাকে উপেক্ষা করা জাতির জন্য মারাত্মক হবে মুহূর্ত এবং নিগ্রোদের সংকল্পকে অবমূল্যায়ন করা। দিস sweltering summer of Negro legitimate disconnect will not pass until there is an invocation atoms of freedom, the equality। নিগ্রোদের বৈধ অসন্তোষের এই উত্তাল গ্রীষ্মটি স্বাধীনতা ও সাম্যের একটি উদ্দীপক শরৎ না হওয়া পর্যন্ত অতিক্রম করবে না। আচ্ছা, 1963 is not an end but the beginning। বলছে 1963 শেষ নয়, শুরু। আচ্ছা, those who hope that the Negro needed to below of steam and will now be content will have a rude awakening if the nations returns to business as usual। বলছে যারা আশা করে যে নিগ্রোদের বাষ্প উড়িয়ে দেওয়া দরকার ছিল এবং এখন তারা সন্তুষ্ট হবে যদি জাতি স্বাভাবিকভাবে ব্যবসায় ফিরে আসে, তবে তাদের একটি অভদ্র জাগরণ হবে। There will be neither rest nor tranquility in America until the Negro of granted his citizenship rights। বলছে নিগ্রোদের নাগরিকত্বের অধিকার না দেওয়া পর্যন্ত আমেরিকায় বিশ্রাম বা প্রশান্তি থাকবে না। The whirlwinds of revolt will continue to sack the foundation of our nations until the bright day of justice emergencies। বলছে ন্যায়ের উজ্জ্বল দিন না আসা পর্যন্ত প্রকাশের ঘূর্ণিঝড় আমাদের জাতির ভিত্তি কাঁপাতে থাকবে। তো এই গেল আমাদের প্রথম পার্টের মিনিং, বেঙ্গলি মিনিং। তোমরা ভালো করে খাতায় লিখে নিয়ে লাইন বাই লাইন পড়ো। আমাদের নেক্সট পার্টের জন্য অবশ্যই যদি নতুন হয়ে থাকো আজকে চ্যানেলে সাবস্ক্রাইব করে রাখো, কারণ নেক্সট পার্টে আমি এই পার্টের
প্রশ্ন উত্তর নিয়ে একটু আলোচনা করব, তারপরে আমি নেক্সট পার্টটা শুরু করব। তাতে করে তোমরা, যেহেতু আমি আগে দিয়ে দিচ্ছি ফার্স্ট পার্টটা, সেটা ভালো করে পড়ে রাখো। আমি নেক্সট 2 দিনের মধ্যেই সেকেন্ড পার্ট নিয়ে আসব, এবং সেকেন্ড পার্টে আগে আমি ফার্স্ট পার্টের প্রশ্ন জিজ্ঞাসা করব। তাহলে কি হবে, তোমরা যদি এই পার্টে রেডি হয়ে থাকো তাহলে ওই পার্টের প্রশ্নগুলো তোমরা ভালো করে দিতে পারবে। তো এইভাবে আস্তে আস্তে যদি তোমরা পড়াশোনা করো তাহলে আশা করি তোমরা এমনি ইংলিশটা খুব ভালো রেজাল্ট করতে পারবে, ফুল মার্কসও হয়ে যেতে পারে। তো আজকের এই পর্যন্ত। ভালো থেকো, সুস্থ থেকো, কাছেই পরীক্ষা, খুব ভালো করে পরীক্ষার জন্য প্রিপারেশান নাও। আমি নিত্য নতুন ভিডিও তৈরি করছি তোমাদের জন্য, উপকারের জন্য। যেহেতু আমার প্রচুর পড়ানো, প্রচুর স্টুডেন্ট, তো সেই কারণে সেখানে আমার সময় দিতে গিয়ে আমার হয়তো সব সময় খুব দ্রুত ভিডিও তোমাদের কাছে দেওয়া সম্ভব হচ্ছে না। এখন যেহেতু পরীক্ষাও খুব কাছাকাছি চলে এসছে প্রত্যেকটা সেমিস্টারের, এবং সবাইকে আমাকে দেখতে হচ্ছে, আমার প্রচুর স্টুডেন্ট আছে তাদের দেখতে হচ্ছে, তো সেই কারণে হয়তো আমি ভিডিও দিতে পারছি না। তো তোমরা যেটা প্রয়োজন আমাকে SMS করে রেখো, বা এখানেই কমেন্ট করে দিও ইউটিউবে, তাহলে আমি সেটা দেখে যতটা তাড়াতাড়ি সম্ভব ভিডিও বানানোর চেষ্টা করছি। যদি তোমাদের কারোর পলিটিক্যাল সায়েন্স থাকে, এডুকেশন থাকে, হিস্ট্রি থাকে, সোসিওলজি, ফিলোসফি, সমস্ত ভিডিও কিন্তু আমার চ্যানেলে আপলোড করা আছে। সেই সম্পর্কে যদি আরও বিস্তারিত কিছু জানার থাকে আমাকে অবশ্যই ফোন করো। আজকের এই পর্যন্ত, পরের ভিডিওটা নিয়ে খুব তাড়াতাড়ি চলে আসছি। অবশ্যই সাবস্ক্রাইব করে রেখো, এবং অবশ্যই একটা রিকোয়েস্ট, বন্ধুদের মধ্যে শেয়ার করে দাও। কারণ রিকোয়েস্টটা এই কারণেই যে এই ভিডিওটা থেকে আরও 5 জন উপকৃত হবে। যেহেতু এটা প্রথম তোমাদের সেমিস্টার, তোমরা অনেকেই অনেক কিছু জানো না, সমস্যায় পড়ছো, যাতে তোমাদের সঙ্গে সঙ্গে আরও 2 জন সমস্যা থেকে মুক্ত হতে পারে সেটা দেখার দায়িত্ব তোমাদেরও। বন্ধুদের সমস্যা মুক্ত করার দায়িত্ব কিন্তু বন্ধুরই থাকে, তাই অবশ্যই বন্ধুদের মধ্যে ভিডিওটাকে শেয়ার করে দাও। আজকের এই পর্যন্ত, পরের ভিডিওটা নিয়ে খুব তাড়াতাড়ি আসছি। ভালো থেকো।